ডিসক্লেমার, এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলো সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। ঘটনাগুলো যারা নিজের চোখে দেখেছেন বা যাঁদের সঙ্গে ঘটেছে তাদের বর্ণনা অনুযায়ী তুলে ধরা হয়েছে। ভিডিওটি কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সত্য ঘটনা ও অজানা রহস্য তুলে ধরাই এর লক্ষ্য। দুর্বল হৃদয়ের মানুষ শিশু এবং যারা সহজে ভয় পান তাদের এই ভিডিও না দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে, আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত ছায়া ইনসিডেন্টের এক নতুন এপিসোডে, যেখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে। প্রথমেই বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। আর বন্ধুরা, তোমরাও যদি চাও তোমাদের লাইফে ঘটা কিছু সত্যি ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে, তাহলে লিখে পাঠাতে পারো বা ভয়েস করে পাঠাতে পারো। পাঠানোর সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দেয়া থাকবে। আর ঘটনা শোনার আগে কানে হেডফোনটা লাগিয়ে নিতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ঘটনা। শনিবার আর রবিবারের রাত মানেই ভয় আর অজানার ডাক। সঙ্গে আমি সৌমিত্র। ঘটনাটি যে লিখে পাঠিয়েছে তার নাম অভিজিৎ মুখোপাধ্যায়। সে লিখছে পশ্চিমবঙ্গ পুরুলিয়া থেকে। অভিজিৎবাবু একজন সরকারি চাকুরিজীবী, কিন্তু তার নেশা হলো নির্জন পাহাড়ে আর জঙ্গলে ঘুরে বেড়ানো। ঘটনাটি শুরু হয়েছে পুরুলিয়ার একটা অভিশপ্ত গ্রামের প্রান্তে, যেটিকে স্থানীয় মানুষরা আঁধারকুলি বলে ডাকে। অভিজিৎবাবু একদিন বিকেলে একটা পুরনো রাজবাড়ির ছবি তুলতে গিয়েছিলেন, কিন্তু ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আর ঠিক সেখানেই শুরু হয় আসল রহস্য। আঁধারকুলি গ্রামের রাস্তাটা ঠিক রাস্তা নয়, যেন একটা শ্মশানের মাঝখান দিয়ে গেছে। অভিজিৎবাবু যখন তার সাইকেল নিয়ে ফিরছিলেন তখন বিকেল 5:30, কিন্তু হঠাৎ দেখলেন চারদিকে একটা ঘন কুয়াশা ঢেকে গেল। পুরুলিয়ার রুক্ষ গরমে এমন ঠান্ডা কুয়াশা সচরাচর দেখা যায় না। হঠাৎ রাস্তাটা কোথাও যেন হারিয়ে গেল। সাইকেলের চাকাটা একটা খড়ের গাদার উপর দিয়ে যেতে যেতে থমকে গেল। সামনে একটা বিশাল বটগাছ। সেই গাছটার নিচে একটা ছোট মেয়ে বসে আছে, যার পরনে একটা সাদা ধপধপে লাল শাড়ি। মেয়েটির মুখটা দেখা যাচ্ছে না, সে যেন নিচু হয়ে কিছু একটা খুব মন দিয়ে খাচ্ছে। অভিজিৎবাবু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, খুকি, তুমি এখানে একা কি করছো? বাড়ি কোথায় তোমার? মেয়েটি কোনো কথা বলল না, শুধু তার হাতটা একটু উপরে তুলল। অভিজিৎবাবু দেখলেন মেয়েটির হাতটার নখগুলো অস্বাভাবিক লম্বা, আর সেখানে টাটকা রক্ত লেগে আছে। গাছের উপর থেকে হঠাৎ একটা ভীষণ পচা গন্ধ আসতে শুরু করলো, ঠিক যেন কোনো পচা পশুর দেহ থেকে আসছে। অভিজিৎবাবুর বুকটা ভেতর থেকে ধপ করে উঠল। সে যখনই পিছন ফিরতে যাবেন ঠিক তখনই মেয়েটি মুখ তুলল। মেয়েটির চোখের মণি যেন পুরো চোখটাই ধপধপে সাদা। সে একটা অদ্ভুত হাড়হিম করা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমায় একটা লিফট দেবে? আমার বাড়িটা বড় দূরে। অভিজিৎবাবু ভয়ে সাইকেলে প্যাডেল মারতে শুরু করলেন, কিন্তু তার মনে হলো সাইকেলটা যেন এক চুলো এগোচ্ছে না। পিছন থেকে কেউ যেন সাইকেলের কেরিয়ারটা সজোরে চেপে ধরে আছে। তিনি একবার পিছনে তাকিয়ে যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। সেই লাল শাড়ি পরা মেয়েটি তার সাইকেলের পিছনে ঝুলে আছে এবং তার মুখটা ধীরে ধীরে বড় হতে শুরু করছে। অভিজিৎবাবু যখন সাইকেলে প্যাডেল মারার আপ্রাণ চেষ্টা করছেন,
তখন তার মনে হচ্ছিল যেন একটা অদৃশ্য শক্তি তার সাইকেলটাকে পিছন থেকে মাটির সাথে গেঁথে রেখেছে। চাকা ঘুরছে না, অথচ কান পাতলে এক অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে, ঠিক যেন কোনো শুকনো চামড়া মাটিতে ঘষা খাচ্ছে। তিনি যখন ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেন, তার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সেই লাল শাড়ি পরা মেয়েটা আর ছোট নেই, তার শরীরটা অস্বাভাবিক লম্বা হয়ে গেছে। তার দুই হাত সাইকেলের কেরিয়ারটা এমনভাবে আঁকড়ে ধরেছে যে লোহার রডগুলো বেঁকে যাচ্ছে। সবচেয়ে ভয়ানক ছিল তার মুখটা, চোয়ালটা ঝুলে বুকের কাছে চলে এসছে, আর সেখান থেকে চটচটে কালো রক্ত চুইয়ে পড়ছে। মেয়েটি ফিসফিস করে বলল, কোথায় যাচ্ছ? আমায় ফেলে যেও না, আমি যে অনেক দিন একা। অভিজিৎবাবু চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ভয়ে তার শরীর পাথর হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ চারদিকের কুয়াশা আরও ঘন হয়ে এলো। তিনি দেখলেন রাস্তার ধারে সেই পুরনো বটগাছটার ডালপালাগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। ডালগুলো সাপের মতো এঁকে বেঁকে তার দিকেই এগিয়ে আসছে। হঠাৎ একটা প্রবল ঝটকা দিয়ে সাইকেলটা নড়ে উঠল। মেয়েটি এবার সাইকেলের ওপর উঠে বসার চেষ্টা করছে। তার গায়ে সেই পচা মাংসের গন্ধটা এতটাই তীব্র যে অভিজিৎবাবুর দম বন্ধ হয়ে আসছিল। তিনি পকেট থেকে তার কাছে থাকা একটা ছোট হনুমান চল্লিশা বের করতে চেষ্টা করলেন, যেটা তিনি সবসময় সাথে রাখতেন। কিন্তু তার এতটাই হাত কাঁপছিল যে পকেট থেকে সেটা বের করতে পারছিলেন না। ঠিক তখনই কুয়াশার উপার থেকে একটা অস্পষ্ট আলোর রেখা দেখা গেল, আর সেই সাথে কানে এলো একটা গম্ভীর কণ্ঠস্বর, অভিজিৎ, ওদিকে তাকিও না, সোজা এগিয়ে এসো। কে ডাকছে তাকে? এই জনমানবহীন অন্ধকারে কে তার নাম জানে? অভিজিৎবাবু কোনো মতে সর্বশক্তি দিয়ে একবার প্যাটেল মারলেন। এবার যেন বাঁধন কিছুটা আলগা হলো, কিন্তু পৈশাচিক সেই মেয়েটি এবার তার কাঁধে হাত রাখল। তার আঙুলগুলো বরফের মতো ঠান্ডা এবং নখগুলো চামড়া ভেদ করে মাংসের ভেতর ঢুকে যাচ্ছে। অভিজিৎবাবু যন্ত্রণায় কুঁকড়ে গেলেন, কিন্তু তিনি থামলেন না। সামনে সেই অস্পষ্ট আলোর দিকে তিনি অন্ধকারের মধ্যে সাইকেল চালিয়ে এগিয়ে যেতে লাগলেন। পিছনে সেই অশরীরী মেয়েটি এবার অট্ট হাসি হাসতে শুরু করলো। সেই হাসিটা কোনো মানুষের নয়, যেন শয়ে শয়ে শেয়াল একসাথে ডাকছে। আলোটা যত কাছে আসছে ততই যেন অট্টহাসি দূরে সরে যাচ্ছে বলে মনে হলো। তবে কি বিপদ কি সত্যি কাটলো, নাকি অন্য কোনো বিপদ তার জন্য অপেক্ষা করছে? তো বন্ধুরা, তোমাদের এতক্ষণ ঘটনাটা শোনালাম, তোমাদের এতক্ষণ ঘটনাটা শুনে কি মনে হচ্ছে? বিপদ কি কেটেছে, না সবে শুরু বিপদের? চলো এবার দ্বিতীয় পর্যায়ে চলে যাই। দ্বিতীয় পর্যায়ে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর একটা লাইক করে শেয়ার করতে ভুলো না নিজের পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। চলো এবার দ্বিতীয় পর্বে চলে যাই। অভিজিৎবাবু যখন সাইকেলটা নিয়ে অন্ধকারের মধ্যে সেই আলোর দিকে এগোচ্ছেন, তখন তার কাঁধে সেই পৈশাচিক মেয়েটির হাতের চাপ আরও বাড়তে লাগলো। তার মনে হচ্ছিল কাঁধের হাড়গুলো বুঝি এখনই মরমর করে ভেঙে যাবে। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি দিয়ে সাইকেলটা থেমে গেল। পিছন থেকে সেই অট্টহাসি এক লহময় থেমে গিয়ে একটা গোঙানির শব্দে পরিণত হলো। অভিজিৎবাবু দেখলেন সামনের কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ। তার হাতে একটা পুরনো আমলের লণ্ঠন। সেই লণ্ঠনের হলদেটে আলোয় বৃদ্ধের মুখটা
স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার পরনে একটা মলিন সাদা ধুতি আর গায়ে একটা চাদর জড়ানো আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। বৃদ্ধ তার লাঠিটা দিয়ে মাটিতে 3বার ঠকঠক করে আওয়াজ করলেন। সাথে সাথে অভিজিৎবাবুর কাঁধ থেকে সেই হিমশীতল হাতের চাপটা উধাও হয়ে গেল। পিছন ফিরে তাকিয়ে দেখলেন সেই লাল শাড়ি পরা মেয়েটি আর সেখানে নেই। শুধু বাতাসের মধ্যে এক আর্তনাদ মিলিয়ে যাচ্ছে। ছাড়বো না তোকে, তোকে ছাড়বো না। অভিজিৎবাবু হাঁপাতে হাঁপাতে সাইকেল থেকে নেমে পড়লেন। তার কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরছে। তিনি বৃদ্ধকে বললেন, দাদু, আপনি কে? আপনি না থাকলে আজ নির্ঘাত মারা যেতাম। বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু লণ্ঠনটা একটু উঁচুতে ধরলেন। এবার অভিজিৎবাবু দেখলেন বৃদ্ধের চোখের পাতাগুলো স্থির, যেন তিনি পলক ফেলছেন না। বৃদ্ধ নিচু স্বরে বললেন, বাপু, এই আধারকুলির রাস্তায় আসতে নেই একা। অন্ধকারে বাতাস তৃষ্ণার্ত, আমার সাথে এসো। এ রাতটা তোমাকে পার করতেই হবে। অভিজিৎবাবু কোনো উপায় না দেখে বৃদ্ধের পিছু পিছু হাঁটতে শুরু করলেন। রাস্তাটা ক্রমেই সংকীর্ণ হয়ে আসছিল। দুই পাশে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের ভেতর থেকে ঝিঝি পোকার ডাক নয়, বরং মনে হচ্ছিল কেউ যেন ফিসফিস করে কথা বলছে। হাঁটতে হাঁটতে তারা একটা ভাঙা মন্দিরের সামনে এসে দাঁড়ালেন। মন্দিরটি বহু বছরের পুরনো, শ্যাওলা ধরা। বৃদ্ধ মন্দিরটার চাতালে বসলেন এবং অভিজিৎবাবুকে বসতে ইশারা করলেন। মন্দিরটার ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেখান থেকে একটা অদ্ভুত ধূপের গন্ধ আসছিল। অভিজিৎবাবু পকেট থেকে মোবাইলটা বের করার চেষ্টা করলেন কাউকে ফোন করার জন্য, কিন্তু দেখলেন মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই, আর ঘড়ির কাঁটাটা অদ্ভুতভাবে দ্রুত ঘুরছে। রাত 8টা বাজার কথা, কিন্তু ঘড়িতে দেখাচ্ছে রাত 2টো। হঠাৎ বৃদ্ধ বললেন, অন্ধকারে যা দেখবে তা বিশ্বাস করো না। ওরা তোমার প্রিয়জনের রূপ ধরে আসতে পারে। কথাটা শেষ হতে না হতেই অভিজিৎবাবু মন্দিরের বাইরের অন্ধকারে কার যেন ছায়া দেখতে পেলেন। ভালো করে তাকাতেই তার বুকটা ধক করে উঠল। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে এক মহিলা, দেখতে হুবহু তার স্ত্রী সুতপার মতো। সুতপা তার দিকে হাত বাড়িয়ে ডাকছে, ওগো, তুমি কোথায়? তুমি ওখানে কি করছো? এদিকে এসো, বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। অভিজিৎবাবু উঠতে যাচ্ছিলেন, কিন্তু বৃদ্ধ হঠাৎ তার হাতটা শক্ত করে চেপে ধরলেন। বৃদ্ধের হাতটা আগুনের মতো গরম। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, চুপ করে বসো, বসে থাকো এখানে। ওটা সুতপা নয়, ওটা তোমার মৃত্যুর ডাক। মন্দিরের চাতালে বসে অভিজিৎবাবু থরথর করে কাঁপছেন। একদিকে সেই বৃদ্ধের আগুনের মতো গরম হাতের স্পর্শ, আর অন্যদিকে অন্ধকারের ওপারে দাঁড়িয়ে থাকা তার স্ত্রী সুতপার করুণ ডাক। সুতপা কাঁদছে, তার চোখের জল লণ্ঠনের আবছা আলোয় চিকচিক করছে। সে বলছে, তুমি কি আমায় চিনতে পারছো না? আমাদের ছেলেটা বাড়িতে একা কান্নাকাটি করছে। তুমি এই বুড়ো লোকটার সাথে এখানে কি করছো? অভিজিৎবাবু মনটা হাহাকার করে উঠল। তার মনে হলো এই বৃদ্ধ লোকটাই বোধহয় কোনো তান্ত্রিক বা অপশক্তি, যে তাকে আটকে রেখেছে। তিনি বৃদ্ধের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিতে চাইলেন, কিন্তু বৃদ্ধের চোখে তখন এক অদ্ভুত স্থিরতা। বৃদ্ধ শান্ত গলায় বললেন, অন্ধকারে যখন কথা বলে তখন কান বন্ধ রাখতে হয় অভিজিৎ।
তাকিয়ে দেখো ওর পায়ে কি আছে। অভিজিৎবাবু একবার সুতপার পায়ের দিকে তাকানোর চেষ্টা করলেন। সুতপার শাড়িটা সামান্য উঁচুতে উড়ছে। লণ্ঠনের আলো যখন তার পায়ের উপর পড়ল, অভিজিৎবাবুর চিৎকারটা গলাতেই আটকে গেল। সুতপার পা দুটো স্বাভাবিক নয়, তার পাতা দুটো উল্টো দিকে ঘোরানো, আর গোড়ালি দিয়ে চুইয়ে নর্দমার মতো কালো রক্ত বেরিয়ে আসছে। অভিজিৎবাবু শিউরে উঠে পিছিয়ে এলেন। সাথে সাথে সেই সুতপারূপী ছায়াটা কান্নার শব্দ বদলে গেল এক বীভৎস পৈশাচিক হাসিতে। সেই অন্ধকারের মধ্যে মিলিয়ে যেতে যেতে বলে গেল, আজ না হয় কাল তোকে আসতেই হবে আমার কাছে। চারপাশটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু মন্দিরের ভেতর থেকে সেই ধূপের গন্ধটা আরও তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো। বৃদ্ধ এবার লণ্ঠনটা নামিয়ে রাখলেন এবং এক দৃষ্টে অভিজিৎবাবুর দিকে তাকালেন। তিনি বললেন, ভোর হতে আর বেশি দেরি নেই, কিন্তু এই মন্দিরটা যতটা নিরাপদ মনে করছো ততটা নয়। অভিজিৎবাবু জিজ্ঞাসা করলেন, কেন দাদু? আপনি তো আমায় বাঁচালেন। বৃদ্ধ এক রহস্যময় হাসি হাসলেন। তিনি বললেন, আমি তো তোমাকে বাঁচাইনি, আমি শুধু সময় বাড়িয়েছি। এই মন্দিরে এক সময় এক কাপালিক থাকতো, সে নলবলি দিত। আজ সেই নরবলির তিথি। হঠাৎ মন্দিরের ভেতর থেকে এক ঘণ্টি বেজে উঠল, অথচ ভেতরে কেউ নেই। অভিজিৎবাবু দেখলেন মন্দিরের দেওয়ালের গায়ে শ্যাওলাগুলো ধীরে ধীরে খসে পড়ছে এবং সেখানে ফুটে উঠছে রক্তবর্ণের কিছু অস্পষ্ট লিপি। বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং মন্দিরের দরজার দিকে এগিয়ে গেলেন। অভিজিৎবাবু দেখলেন বৃদ্ধের শরীরের ছায়াটা দেওয়ালে পড়ছে না, তার পায়ের নিচে কোনো ছায়া নেই। অভিজিৎবাবু চিৎকার করে উঠলেন, আপনিও কি ওদেরই একজন? বৃদ্ধ পিছনে ফিরে তাকালেন। তার মুখটা তখন আর মানুষের মতো নয়, সেটা ধীরে ধীরে মাটির মূর্তির মতো শুকিয়ে ফেটে যাচ্ছে। তিনি বললেন, আমি এই মন্দিরের পাহারাদার। আজ রাত একজনের এই মন্দিরের ভেতরে ঢুকতে হবে, যাতে বাকি গ্রামটা শান্ত থাকে। তুমি এসেছো তাই গ্রামটা বেঁচে যাবে। বলেই বৃদ্ধ অভিজিৎবাবুর হাতটা ধরে হ্যাঁচকা টান দিলেন মন্দিরের অন্ধকার গর্ভগৃহের দিকে। অভিজিৎবাবু বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বৃদ্ধের গায়ে অসুরী শক্তি। মন্দিরের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যেতে শুরু করলো। মন্দিরের সেই বিশাল কাঠের দরজাটা মর্মর শব্দে বন্ধ হয়ে গেল। বাইরে লণ্ঠনের আলো শেষবারের মতো একবার ঝিলিক দিয়েই যেন নিভে গেল। অভিজিৎবাবু এখন সম্পূর্ণ অন্ধকারে। চারপাশটা নিশ্ছিদ্র অন্ধকার, কালো, এতটাই ঘন যে নিজের হাতটাও দেখা যাচ্ছে না। কিন্তু তিনি অনুভব করতে পারছেন সেই বন্ধ ঘরের মধ্যে তিনি একা নন। শত শত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, ঠিক যেন অন্ধকারগুলো মানুষের সাথে একসাথে হাঁপাচ্ছে। হঠাৎ মন্দিরের মেঝে থেকে একটা নীলচে আলো বিচ্ছুরিত হতে শুরু করলো। সেই আবছায়া আলোয় অভিজিৎবাবু যা দেখলেন তাতে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মন্দিরের গর্ভগৃহে কোনো বিগ্রহ নেই, সেখানে পড়ে আছে অজস্র মানুষের কঙ্কাল, আর সেই কঙ্কালগুলোর মাঝে বসে আছে সেই বৃদ্ধ। কিন্তু তার শরীরটা এখন আর মানুষের মতো নেই, তার চামড়া কুঁচকে হাড়ের সাথে লেগে গেছে, আর চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে। বৃদ্ধ খিলখিল করে হেসে উঠলেন। কিছু বছর ধরে আমি আধার
আধারগুলির গ্রামের সীমা রক্ষা করছি। প্রতি 12 বছর অন্তর একজন এখানে উৎসর্গ করতে হয়। আজ সেই রাত, আর আজ তুই হলি সেই বলি। অভিজিৎবাবু দেখলেন মেঝের সেই কঙ্কালগুলো ধীরে ধীরে নড়াচড়া শুরু করলো। হাড়ের ঠক ঠক শব্দে সারা ঘর গম গম করে উঠছে। তিনি দেওয়ালে পিঠ ঠেকিয়ে বাঁচার রাস্তা খুঁজছেন, কিন্তু দেওয়ালগুলো যেন জ্যান্ত মাংসের মতো থরথর করে কাঁপছে। হঠাৎ তার হাত ঠেকলো একটা ধাতব বস্তুতে। সেটা ছিল তার পকেটে থাকা একটা প্রিয়জনের দেওয়া একটি পবিত্র রক্ষা কবচ, যা তিনি সবসময় সাথে রাখতেন। তিনি চোখ বন্ধ করে নিজের সমস্ত শক্তি দিয়ে সেই কবচটিকে আঁকড়ে ধরলেন এবং চিৎকার করে নিজের ইষ্টদেবের নাম জপ করতে শুরু করলেন। মুহূর্তের মধ্যেই মন্দিরের ভেতর এক প্রচণ্ড কম্পন শুরু হলো। সেই পৈশাচিক বৃদ্ধ আর কঙ্কালগুলো যন্ত্রণায় চিৎকার করে উঠল। তাদের গায়ের মাংস যেন অদৃশ্য কোনো আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হঠাৎ এক তীব্র আলোর ঝলকানি আর একটা বিকট বিস্ফোরণের শব্দে অভিজিৎবাবুর জ্ঞান হারালেন। পরের দিন সকালে গ্রামের কয়েকজন লোক অভিজিৎবাবুকে অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। তার শরীরের জামাকাপড় ছিন্ন ভিন্ন, আর কাঁধের সেই লম্বা নখের গভীর ক্ষতচিহ্ন। গ্রামের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেন। জ্ঞান ফেরার পর অভিজিৎবাবু যখন সব কথা খুলে বললেন, তখন গ্রামবাসীরা ভয়ে কুঁকড়ে গেলে। গ্রামের মোড়ল জানালেন, আধারকুলির ওই গ্রামে কোনো মন্দির নেই। আজ থেকে 100 বছর আগে এক ভূমিকম্পে সেই রাজবাড়ি আর মন্দির মাটির নিচে তলিয়ে গিয়েছিল। আমি যেখানে ছিলাম সেখানে এখন শুধু একটা আদিম শ্মশান পড়ে আছে। অভিজিৎবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন ঠিকই, কিন্তু তার কাঁধে সেই নখের ক্ষত কোনোদিনও শুকলো না। আজও যখন অমাবস্যার রাত আসে, অভিজিৎবাবু তার ঘরের জানালার বাইরে সেই লাল শাড়ি পরা মেয়েটির অবয়ব দেখতে পান, আর কানে ভেসে আসে সেই হাড় কাঁপানো ফিসফিসানি। ঘটনাটি এখানেই শেষ করেছেন অভিজিৎবাবু। ঘটনাটি অভিজিৎবাবুর আতঙ্ক জীবনের এক সঙ্গী হয়ে রয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে ঘটনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে দিও, কারণ এখানে আসতে থাকে এমনই সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। তোমরাও যদি চাও তোমাদের লাইফে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাকে পাঠাতে, তাহলে মেল করো pretchhayaincident@gmail.com এই আইডিতে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো 6290078299 এই নাম্বারে। তোমরা যদি চাও ফেসবুকে যোগাযোগ করতে, তাহলে ফেসবুকে যোগাযোগ করার জন্য আমার পেজ আইডি প্রেতছায়া ইনসিডেন্ট। তাতে আমার ফেসবুক পেজে আমার প্রেতছায়ার লোগো দেখতে পাবে। তো চলো আজকে এখানেই বিদায় জানাই। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ঘটনাটা স্থিরভাবে ধৈর্য ধরে শোনার জন্য। তোমরা এতক্ষণ শুনছিলে প্রেতছায়া ইনসিডেন্ট, যেখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে।